নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব কবি জীবনানন্দ দাশের সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত সেই বিখ্যাত কবিতা ঘোড়া। আজ এই কবিতাটি আমি পাঠের সাথে সাথে এর বিশ্লেষণী পাঠ করবার মধ্য দিয়ে আপনাদের সামনে এই কবিতার মূল বিষয়বস্তুটুকু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই কবিতার বিশ্লেষণী পাঠ। প্রথমে আমি কবিতাটি পাঠ করছি। ঘোড়া। আমরা যাইনি মোড়ে আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনো ঘাসের লোভে চড়ে। পৃথিবী কিমাকার ডাইনোমোর পরে আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে এক ভিড় রাত্রির হাওয়ায়। বিষণ্ণ খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কলে। চায়ের পেয়ালা কটা বেড়াল ছানার মতো ঘুমে ঘেউ কুকুরের অস্পষ্ট কবলে। হিম হয়ে নড়ে গেল ওপাশের পাইস রেস্তোরাঁতে। প্যারাফিন লণ্ঠন নিভে গেল গোল আস্তাবলে। সময়ের প্রশান্তির ফুঁয়ে এই সব ঘোড়াদের নিয়লিত স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে। আমরা প্রথমে দেখে নেব কবি হঠাৎ এমন একটি কবিতা রচনা করলেন কেন। কবি যখন কবিতাটি রচনা করছেন সেই সময় কলকাতার বুকে চল্লিশের দশকের কলকাতায়, অর্থাৎ কবির সমসাময়িক এই কলকাতা শহরে, যে শহরে রাতভর হাঁটতেন কবি। 1948 সালে জীবনানন্দ দাশের এই সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। সে সময়টায় কবি কলকাতায় থাকতেন। কবি বলেই কি এক ঘোরের মধ্যে রাতভর নিঝুম কলকাতা শহরের অলিতে গলিতে এবং বড় রাস্তায় হাঁটতেন তা আমরা জানি না। সে সময়ই একবার এক জ্যোৎস্না রাতে রাস্তার পাশে একটি আস্তাবল দেখে থমকে দাঁড়ালেন কবি। পরবর্তীতে হয়তো সেই অভিজ্ঞতার কথাই তার এই ঘোড়া কবিতায় কবি লিখেছিলেন এইভাবে: আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে এক ভিড় রাত্রির হাওয়ায়। তারপরই আবার কবির হয়তো মনে হয়েছিল বিষণ্ণ খড়ের শব্দ ঝরে পড়ে ইস্পাতের কলে। কি এর মানে? কবি কি নাগরিক যান্ত্রিকতা বুঝিয়েছিলেন? হয়তোবা। কবি এরপর আস্তাবলের চারপাশের সুররিয়ালিস্ট বর্ণনা দিয়ে গিয়েছেন। চায়ের পেয়ালা কটা বেড়াল ছানার মতো ঘুমে ঘেউ কুকুরের অস্পষ্ট কবলে। হিম হয়ে নড়ে গেল ওপাশের পাইস রেস্তোরাঁতে। প্যারাফিন লণ্ঠন নিভে গেল গোল আস্তাবলে। সময়ের প্রশান্তির ফুঁয়ে এই সব ঘোড়াদের নিয়লিত স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে। বোঝা যায় আস্তাবলের পাশেই একটি পাইস রেস্তোরাঁ। তার চায়ের পেয়ালা কটা বেড়াল ছানার মতো ঘুমে ঘেউ কুকুরের অস্পষ্ট কবলে হিম হয়ে নড়ে গেল। কি বিকল্প ধারার বাক্যবিন্যাস! কি ভীষণ অন্যরকম ভাবনা! আধুনিক জীবনবোধে আক্রান্ত জীবনানন্দের বিক্ষত হৃদয়টি উপলব্ধি হয় যেন। সে যাই হোক, কবিতার শেষ তিনটি লাইন এরকম: প্যারাফিন লণ্ঠন নিভে গেল গোল আস্তাবলে। সময়ের প্রশান্তির ফুঁয়ে এই সব ঘোড়াদের নিয়লিত স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে। গোল আস্তাবলে সময়ের প্রশান্তির ফুঁয়ে প্যারাফিন লণ্ঠন নিভে গেল। এই সব, অর্থাৎ আস্তাবলের ঘোড়াদের নিয়লিত স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে। নিয়লিত স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে মানে কি? তার কিছু ইঙ্গিত পেতে আমরা কবিতাটির প্রথম দিকে একবার চোখ রাখতে পারি। তখন আমরা একবার বলেছিলাম যে কবি রাতভর হাঁটতেন নিঝুম কলকাতা শহরের অলিতে গলিতে এবং বড় রাস্তায়। সে সময়ই একবার রাস্তার পাশে আস্তাবল দেখে থমকে দাঁড়ালেন। কবির মনে হচ্ছিল আস্তাবলের ঘোড়াগুলি যেন বলছে, আমরা যাইনি মোড়ে আজও, তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। কিন্তু
কি এর মানে? এক লাইনের অর্থ কি এই যে ঘোড়ারা আজও মরে যায়নি, অর্থাৎ ঘোড়ারা আজও বেঁচে আছে? এই বক্তব্যের সঙ্গে তাহলে তবু কেবলই দৃশ্যের জন্ম হয়। এই বাক্যের সম্পর্ক তো ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা আর একটু কবিতা পাঠে এগিয়ে যাই। মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। এই মহিনের ঘোড়াগুলো মানে কি? মহিন নামে কোনো সহিসের ঘোড়া কি, নাকি কবি প্রাচীন কোনো সময়ে ইঙ্গিত দিচ্ছেন? সেরকম হওয়ারই সম্ভাবনা বেশি। আমরা জানি জীবনানন্দের কবিতাগুলি ইতিহাস চেতনায় মুখর। এটাও হয়তো কবির সেরকমই এক ইতিহাস চেতনার স্বাক্ষর বহন করছে। যে কবি নিজের পরিচয় দিয়েছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই বাক্যবন্ধের মধ্য দিয়ে। এই কারণেই আমাদের মনে হয় মহিনের ঘোড়াগুলো মানে সুপ্রাচীন সেই মহেঞ্জোদারো নগরের ঘোড়া। হরপ্পা সভ্যতার যে নগরটির উদ্ভব হয় সেই 2200 থেকে 1700 খ্রিস্টপূর্বে। হ্যাঁ, সেরকমই হওয়ার কথা। প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনও ঘাসের লোভে চড়ে, পৃথিবীর কিমাকার ডাইনোমোর পরে। জীবনানন্দ লিখেছেন প্রস্তর যুগের সব ঘোড়া যেন। হরপ্পা সভ্যতা তাম্রযুগের সভ্যতা হলেও নিওলিথ পিরিয়ড বা নব্যপ্রস্তর যুগে সভ্যতাটির সূত্রপাত। মাঠ পর্যায়ে গবেষণা করে প্রত্নতাত্ত্বিকগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে নবপলীয় অর্থাৎ নব্যপ্রস্তর যুগে খাদ্য ও ঘাসের অভাব দেখা দিয়েছিল। নিজেদের এবং পশুদের খাদ্য যোগানের জন্য নদীর তীরই ছিল উপযুক্ত জায়গা। কাজেই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মানুষ নদীর তীরে বসতি গড়তে থাকে। ঐতিহাসিকের মতে হরপ্পা সভ্যতার কালসীমা খ্রিস্টপূর্ব 2200 থেকে 1700। অর্থাৎ এই নব্যপ্রস্তর যুগে এই যে খাদ্য ও ঘাসের অভাব, এবং কবি বলছেন প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনও ঘাসের লোভে চড়ে। হয়তো এই কারণেই কবির ইতিহাস চারণার মধ্যে এমন উক্তি প্রকট হচ্ছে। এরপর আমরা কবিতার মধ্যে কবি কেমনভাবে চিহ্নের ব্যবহার করেছেন এবং সেই চিহ্ন কবিতাটির পঠনে পঠনে কেমনভাবে রং বদলাচ্ছে, আমরা সেই দিকে একটু নজর দেব। জীবনানন্দ দাশের ঘোড়া কবিতাটি এমনভাবে চিহ্নকে ব্যবহার করেছে যাতে মনে হয় পঠনে পঠনে কবিতাটি রং বদলায়। জীবনানন্দ দাশের কবিধর্মকে খানিকটা এখানে পাওয়া কষ্টকর ঠেকে না। মনে হয় ঘোড়া সময় চেতনার কবিতা। এই সময় এক অখণ্ড প্রবহমানতা, দুর্বোধ্য ও তাৎপর্যহীন, যে কথাটা বলেছেন অলোক সরকার তার এক পাঠে। কিন্তু এও তো বোঝা যায় যে ঘোড়া কবিতাটি প্রথমত ঘোড়া নিয়েই লেখা। সে ঘোড়া মহিনের, সে ঘোড়া ঘাস খায়, সে ঘোড়া প্রস্তর যুগেরও, সে ঘোড়া পৃথিবীর কিমাকার ডাইনোমোর ওপরেও, সে ঘোড়া আস্তা বলেরও। কবি কি তাহলে ঘোড়াকে আটকে ফেলেছেন সম্পর্ক ও অবস্থানের দড়ি দিয়ে? মোটেই না। কেননা দড়িটা কল্পনা করলেও সেই দড়িটা খুলে যায় যখনই প্রশ্ন জাগে, অথচ নির্দিষ্ট কোনো উত্তর মেলে না। হ্যাঁ, প্রশ্ন জাগে, মহিন কে, প্রস্তর যুগ কোনটি, অর্থাৎ আমাদের অতীত কি কোনো শনাক্তযোগ্য মূর্ত সময়, কিংবা আস্তাবলটাই বা কোথায়? না, নির্দিষ্ট কোনো উত্তরই আমরা পাই না। অর্থাৎ এই কবিতার মধ্যে চিহ্ন থাকে, ভেসে বেড়ায়, এমনকি উড়ে বেড়ায় অচিন পাখির মতো, তবুও আমাদের পাঠকের কাছে ধরা দেয় না। কিন্তু তবুও আমাদের পাঠকদের ধরার তাগিদ থাকে। এখানেই হয়তো এই কবিতার সার্থকতা। তাই এগোতে থাকে পাঠ, এবং কবিতাটি আবারও পড়তে গিয়ে আমরা কবিতার প্রারম্ভিক পংক্তির আঘাতে মনে করতে থাকি, আমরা যাইনি মোড়ে আজও। অর্থাৎ আমাদের চিরকালীন যাত্রা হয়তো অব্যাহত আছে সেই প্রস্তর যুগ থেকেই, সেই চিরকালীন আমাদের অতীত চারণা, আমাদের ইতিহাস চারণা। যখনই আমরা প্রারম্ভিক পংক্তির সেই আঘাত আমাদের মনে আসে, অর্থাৎ আমরা যাইনি মোড়ে আজও, কিন্তু এর সঙ্গে
ঘোড়ার কি সম্পর্ক? আমরা বুঝে নিচ্ছি যে আমাদের হয়তো মরে যাওয়ার কথা ছিল, কিন্তু মরিনি। যাই হোক, বেঁচে তো আছি। এই আমরাই বা কারা? এদের সঙ্গে মহিনের ঘোড়ারই বা যোগাযোগ কোথায়? নাকি মহিনের ঘোড়ারাই বলে দিচ্ছে কথাটা? সরাসরি উত্তর দেওয়া কষ্টকর বটে, এবং এখানে অনুমানের অবকাশও বোধ করি থেকে যায়। কিন্তু যদি বলি ঘোড়ারা মরে যায়নি আজও, তাহলে কবিতার ভেতরে বিসঙ্গতি কি বেজে উঠবে অশ্রাব্য সুরে? কবিতার প্রথম পংক্তিতে তবু শব্দটি আর এক গোলকধাঁধার ভেতরে আমাদের নিয়ে যায়। তবু কেন? এই তবু শব্দটির ভিতরে নাকি কবিতাটির অন্যতম চাবি লুকিয়ে আছে। তাহলে তো অচিন পাখিকে ধরে ফেলেছেন, কিন্তু প্রশ্ন জাগে, কবিতার মাত্র একটি চিহ্নে কি কবিতার চাবি গচ্ছিত রেখেছেন কবি, নাকি প্রতিটি চিহ্নেরই গোপন কোটরায় চাবিটা লুকিয়ে থাকে? যখন কবি ঘোড়ার কথা বলতে বলতে আস্তাবলের কথা বলেন, আস্তাবলের কথা বলতে বলতে আবার বিষণ্ণ খড়ের কথা বলেন, তখন আমরা পারম্পর্য শাসিত একটা চিহ্নের পৃথিবীর ঠিকানা তাৎক্ষণিকভাবে হলেও পেয়ে যাই হয়তো। কিন্তু হঠাৎ করে কবি যখন বেড়াল ছানার উপমা ব্যবহার করে চায়ের পেয়ালার কথা বলেন, চায়ের পেয়ালা কটা বেড়াল ছানার মতো ঘুম, তখন আমরা হোঁচকা টানে আস্তাবল থেকে ঢুকে পড়ি ড্রয়িং রুমে, রেস্তোরাঁতে। রেস্তোরাঁর স্পষ্ট উল্লেখ কবিতায় লক্ষণীয়। পূর্বে গড়ে ওঠা পারম্পর্য ধাক্কা খায়, ব্যাহত হয় কিংবা ভেঙে পড়ে। কবিতায় এ ধরনের ঘটনা মোটেই নতুন নয়। আধুনিকতাবাদী কবি হিসেবে যারা পরিচিত, তাদের কবিতায় এ পারম্পর্যহীনতা দেখেছি অজস্রবার। কিন্তু জীবনানন্দ দাশের কবিতায় যেটা দেখেছি সেটা হলো এই যে, পারম্পর্যহীনতার চিহ্ন হিসেবে যে তবু স্থাপিত হয়েছে কবিতার শুরুতে, সেই তবুই বিস্তৃত, সেই তবুই সম্পূর্ণ কবিতা জুড়ে বিস্তৃত ও সম্প্রসারিত হয়েছে কবিতার পরবর্তী অংশে। তবুর একটা পথ চলা আছে কবিতায়, অর্থাৎ কবির ইঙ্গিতটা এমন যে আমরা আছি, তবুও ঘোড়া, ঘোড়া বা আস্তাবল আছে, তবুও রেস্তোরাঁ বা পেয়ালা বা নাগরিক মানুষ বা আমরা। অন্য কথায় বলা যায়, কেবলই দৃশ্যের জন্ম হয়, অর্থাৎ কেবলই তবুর জন্ম হয়। চিহ্নের পৃথিবীর কোনো শেষ স্টেশন থাকে না। কোনো শেষ স্টেশন বলে কোনো কিছুকে চিহ্নিত করা যায় না, কেননা তারপরেই থাকে তবু, অর্থাৎ তারপরেই আবার দৃশ্যের জন্ম হয়। এ দৃশ্য বা চিহ্ন বোধ করি অন্তহীন, আর এটাই এই কবিতাকে আমাদের পাঠকের কাছে এক রহস্যময় আবেষ্টনীতে বেঁধে ফেলেছে, আমাদেরকে আরও এগিয়ে যাবার, আরও পাঠ এবং কবিতাটি বারবার পড়বার প্রেরণা জুগিয়েছে। এই কারণে কবিতার প্রারম্ভিক পংক্তির কেবলই দৃশ্যের জন্ম হয়, এই কথাটা আমাদের কাছে দারুণ তাৎপর্যবহ ঠেকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলি প্রকাশ করার সাথে সাথে বা পরবর্তী কোনো সাহিত্য সংক্রান্ত আলোচনা বা এই ধরনের কোনো সমালোচনামূলক আলোচনা প্রকাশ করার সাথে সাথে আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।